হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এটা তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্নটা আছে। প্রশ্নটা হচ্ছে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার তুলনা করো। এখানে দেখো ঋগ বৈদিক বা আদি বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা, তারপরে আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা বা কী পরিবর্তন এসেছে সেটা। দেখো, বৈদিক যুগের শুরুতে যাযাবর আর্যরা ভারতে এসে স্থিতিশীল হয়। প্রথম দিকে পশুচারণই ছিল তাদের প্রধান জীবিকা। প্রাচীন ভাষাবিজ্ঞানে গাভীস্থির শব্দের উল্লেখ পাওয়া যায়। এর অর্থ হলো গাভীর সন্ধান। এরপর তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলে তাদের পেশার পরিবর্তন ঘটতে থাকে। তারা ক্রমেই পশুচারণ থেকে কৃষিজীবীতে পরিণত হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তৎকালীন কৃষি ব্যবস্থা ছিল উন্নত এবং তার প্রধান অঙ্গ ছিল গরু। কৃষির প্রসারের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। জমির মালিকদের মধ্যে থেকে বণিক শ্রেণীর উদ্ভব হয়। আবার পরবর্তী বৈদিক যুগে কৃষি অত্যন্ত আধুনিক পর্যায়ে উপনীত হয়। এই যুগে কৃষিতে লৌহের প্রচলন অধিক দেখা যায়। এই যুগের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটে এবং শিল্পকুল গড়ে ওঠে। এটা বাটা লিখতে হবে না, শিল্পকুল গড়ে ওঠে। তারপর দেখো, পশুচারণ থেকে কৃষিজীবী। বৈদিক যুগের শুরুতে গবাদি পশুর দ্বারা উৎপাদিত সামগ্রী ছিল তখনকার জীবন ধারণের প্রধান উপাদান। প্রথম পর্যায়ে আর্যদের অর্থনৈতিক জীবনে গাভীর মূল্য এতই অধিক ছিল যে এদের মধ্যে গাভী অপহরণের প্রবণতা ছিল প্রবল এবং একে কেন্দ্র করে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিবাদ লেগেই থাকতো। আর্যরা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলে তাদের পেশার পরিবর্তন ঘটে। তারা ক্রমেই পশুচারণ থেকে কৃষিজীবীতে পরিণত হয়। লৌহের ব্যবহার শুরু হলে তা চাষের পক্ষে সহায়ক হয়। ঋগ বেদের যুগে আর্য সমাজ চারণভিত্তিক সমাজ থেকে কৃষিভিত্তিক সমাজে পরিণত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, গ্রামীণ অর্থনীতির সূত্রপাত। ঋগ্বেদের যুগে আর্য সভ্যতা গ্রামীণ সভ্যতায় পরিণতি লাভ করে। এর ফলে আর্যদের অর্থনৈতিক জীবনে গ্রাম প্রধান অঙ্গরূপে স্থান গ্রহণ করে। সম্ভবত আর্যরা কৃষিজীবীতে পরিণত হলে তারা স্বনির্ভর গ্রামীণ ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয় গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় আর্যদের দ্বারা প্রবর্তিত হলেও একথা অনস্বীকার্য যে ভারতের অর্থনৈতিক জীবনে গ্রামের গুরুত্ব আজও অপরিবর্তিত রয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে ব্যক্তি মালিকানার উদ্ভব, মিশ্র অর্থনীতি, কৃষিকাজ ও পশুপালন। কি বলা হচ্ছে দেখো এই পয়েন্টে, উৎপাদনের উপকরণ ও সামাজিক ধনসম্পদের ওপর যৌথ মালিকানা প্রচলিত থাকায় অনুমান করা হয় যে সমাজে আর্থিক বৈষম্যের সম্ভাবনা ছিল কম। কিন্তু ক্রমে জমি গ্রামের বিভিন্ন পরিবার দখলে আসে এবং ব্যক্তিগত মালিকানা ও জমি সংক্রান্ত বিরোধ ও উত্তরাধিকার সূত্রে জমির ভোগ দখলের সমস্যার সূত্রপাত ঘটে। প্রকৃত গৃহস্থ পরিবারের নিজস্ব কৃষি জমি ছিল, আবার গ্রামের সকলের পশুচারণের জন্য সাধারণ জমিও ছিল। সুতরাং দেখা যায় যে সেই যুগে কৃষি ও পশুচারণের ওপর নির্ভরশীল মিশ্র অর্থনীতির উদ্ভব ঘটে। অনেকে মনে করেন যে লৌহ ইস্পাতের সাহায্যে জলকে পরিষ্কার করে কৃষি উপযোগী করে তোলা হয়। তারপরে কি, প্রকৃতপক্ষে কৃষিই ছিল মানুষের প্রধান অবলম্বন। ঋগ্বেদে লাঙল দিয়ে জমি চাষ, বীজ বপন, ফসল কাটা ইত্যাদির উল্লেখ রয়েছে। তারপর দেখো ব্যবসা বাণিজ্য। কৃষির প্রসারের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের সূত্রপাত ঘটে। গাঙ্গেয় উপত্যকার পূর্বাঞ্চলে কৃষির প্রসার ঘটলে গঙ্গা নদী বাণিজ্যের সহায়ক হয়ে ওঠে। শক্তিশালী জমির মালিকরা ব্যবসা বাণিজ্যের দিকে আকৃষ্ট হলে বণিক শ্রেণীর উদ্ভব ঘটে। এছাড়াও দেখো, আসিরিয়া, ব্যাবিলন এবং এশিয়ার কয়েকটি দেশের সাথে আর্যদের সামুদ্রিক বাণিজ্য চলত, তবে বাণিজ্যিক কার্যকলাপ উপকূল রেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তারপরে কি বলা হচ্ছে দেখো, ব্যাসাম এর মতে নিয়মিত ব্যবসায়ী ও মহাজন বলতে যা বোঝাতো ঋগ বৈদিক যুগে তার অস্তিত্ব পাওয়া যায় না, তবে ঋণের উল্লেখ আছে। তারপর দেখো পরের যে পার্টটা আছে, পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন। দেখো কৃষিক্ষেত্রে পরিবর্তন, দেখো পূর্ববর্তী যুগের তুলনায় এই যুগে চাষের উন্নতি হয় এবং ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়। 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ গাঙ্গেয় উপত্যকায় কৃষির ব্যাপক প্রসার ঘটে, কেননা গাঙ্গেয় উপত্যকার আর্দ্র জলবায়ু ও বৃষ্টিপাতে প্রচুর সচ্ছল কৃষি অর্থনীতি বিকাশের পক্ষে সহায়ক হয়। এই যুগে আর্যরা ধান ও অন্যান্য শস্যের উৎপাদন শুরু করে, জমিতে সেচ ও সার দেওয়ার কৌশলও আবিষ্কার করে। এই যুগের কৃষিই ছিল প্রধান জীবিকা। তারপর কি বলা হচ্ছে দেখো, বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি। সিন্ধুবাসীর পর এই যুগে আর্যরা মেসোপটেমিয়া ও অন্যান্য পশ্চিম এশিয়ার দেশগুলির সাথে বাণিজ্য চালাতে শুরু করে। শতপথ ব্রাহ্মণ গ্রন্থে বাণিজ্য উপলক্ষে সমুদ্র যাত্রার উল্লেখ পাওয়া যায়। তারপরে আছে দেখো অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ। উত্তর পূর্ব ভারতে রাজগীর, গয়া, বৈশালী ইত্যাদি অঞ্চল ধরে বাণিজ্যের পথ নেপালের তরাই পর্যন্ত বিস্তৃত ছিল। পশ্চিমের বাণিজ্য পথ শ্রাবন্তী, মথুরা, ইন্দোপ্রস্থ, তক্ষশিলা পর্যন্ত বিস্তৃত ছিল। দাক্ষিণাত্যের দিকে এই বাণিজ্য পথ পৈথান পর্যন্ত বিস্তৃত ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, শিল্পের উন্নতি। পরবর্তী বৈদিক যুগে শিল্পের ক্ষেত্রে বহুল উন্নতি সাধিত হয়। এই যুগে শৈব শ্রেণীর মধ্যে ট্রেড গাইড গড়ে ওঠে। স্বর্ণকার, মণিকার, সূত্রধর, রজ্জুক ইত্যাদি বৃত্তিধর শিল্পীর উল্লেখ পাওয়া যায়। আলোচ্য সময়ে বস্তুগত অগ্রগতির প্রতীকরূপে চিত্রিত ধূসর মৃৎপত্রগুলির আগমন ঘটে। তারপরে কি আছে দেখো, ধাতু ও মুদ্রার ব্যবহারে পরিবর্তন। সেখানে কি বলা হচ্ছে দেখো, ঋগ বৈদিক যুগে স্বর্ণ, তাম্র, ব্রোঞ্জের প্রচলন ছিল। পরবর্তী বৈদিক যুগে টিন, দস্তা, রৌপ্য ও লোহার প্রচলন দেখা যায়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দের শেষের দিকে মুদ্রার প্রচলন শুরু হয়। এর ওপর পার্শ্বিক প্রভাব দেখা যায়। মনা নামে মুদ্রা ছিল সম্ভবত স্বর্ণ মুদ্রা। তারপর কি বলা হচ্ছে দেখো, উপসংহার। ঋগ বৈদিক অর্থনৈতিক মোটেও উন্নত ছিল না। মুদ্রার অভাবে ব্যবসা বাণিজ্যের চলাচল সহজ ছিল না এবং বিনিময় প্রথা ছিল একমাত্র পথ। গরুর বিনিময় ছিল সর্বাধিক। নিস্ক ও মনা নামক মুদ্রাগুলির ব্যবহার ছিল সীমিত। যোগাযোগ ব্যবস্থাও ছিল নিম্নমানের। কিন্তু পরবর্তী বৈদিক যুগে ভারতীয় অর্থনৈতিক চিন্তাধারা এক বিশিষ্ট রূপ নিয়ে আত্মপ্রকাশ করে। প্রকৃতপক্ষে পরবর্তী বৈদিক যুগই পরবর্তী ভারতের অর্থনৈতিক জীবনের সূচনা হয়।